আমার কাছে একটা জিনিস কিন্তু একেবারে পরিষ্কার মনে হচ্ছে যে যে জিনিসটা আসলে ঘটতে যাচ্ছে সেটা কি, সেটা হলো যে লেজার রশ্মির ব্যাপক ব্যবহার শুরু হবে। এই সামনে যখন যুদ্ধ হবে না, তখন একেবারে ব্যাপকভাবে লেজার রশ্মি লেজার রশ্মি দিয়ে তৈরি অস্ত্র কিন্তু ব্যবহৃত হবে। কেন কথাটা বললাম? এই কারণে বললাম যে ইদানিং আমরা এই যে ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইরান ব্যাপকভাবে ড্রোন হামলা চালাচ্ছে। ইসরায়েল বা আমেরিকা তারাও ড্রোন হামলা চালাচ্ছে, কিন্তু তারা ড্রোনের থেকে অনেক বেশি মিসাইল অথবা বোমা এইগুলো ব্যবহার করছে। আর যেহেতু ইরানের বিমানও নাই, তারপরে বিমানও নাই, এয়ার ডিফেন্স সিস্টেম নাই, তাহলে আর কি করবে তারা? তাহলে তাদের যে স্টকে ছিল বিশাল সংখ্যক মিসাইল, তারপরে ড্রোন, এইগুলো মেরে দিচ্ছে, তাই না? তো এখানে যে জিনিসটা ঘটছে সেটা হলো যে ইরান যে মিসাইলগুলো তৈরি করে, এগুলো $5,000 থেকে $10,000 খরচ হয়। $5,000 থেকে $10,000 মধ্যে হার্ডলি $15,000 এর মধ্যে কিন্তু তারা যে শাহেদ 136 যে ড্রোন, এটা কিন্তু তৈরি করে ফেলে। এবং এই ড্রোনে তারা 25-30 থেকে 40 কিলোগ্রাম পর্যন্ত তারা এক্সপ্লোসিভ জুড়ে দিতে পারে। আর এইটার পাল্লা হলো প্রায় কত, 2,000 কিলোমিটার। অনেক, তাই না? অনেক। এবং যে কারণে ইরান থেকে উড়ে যাওয়া ড্রোনগুলো কিন্তু অনেকটাই কিন্তু যে ইয়েতে চলে যাচ্ছে, যে ইসরায়েলে পৌঁছে যাচ্ছে। এখন এই ড্রোন, তার মধ্যে 30-40 কিলোগ্রাম যেহেতু এক্সপ্লোসিভ আছে, ওইটা দিয়ে হলে বিশাল কোনো ক্ষতি হয় না, কিন্তু কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় যদি আঘাত হানা যায়, তাহলে তো অন্তত সেই স্থাপনাটা তো অকেজো করে দেওয়া যায়, এই পর্যন্ত। কিন্তু বিশাল কোনো ক্ষতি হয় না, এটা রাইট। খালি ড্রোন না, মানে মিসাইলের কথা যদি ধরি, তাহলে সেটাও তো আসলে যে কোনো দেশের জন্য সমস্যা। বাট যদি হাজারে হাজারে ড্রোন মেরে দেওয়া হয়, তখন যে ঘটনাটা ঘটে, এই ড্রোনগুলোকে ইন্টারসেপ্ট করতে গেলে যে অ্যান্টি এয়ারক্রাফট, যে মানে এয়ার ডিফেন্স সিস্টেমের যে ওয়ারহেডগুলো লাগে, যেমন প্যাট্রিয়ট, একটা প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের একটা ওয়ারহেড যদি কোনো একটা ড্রোন মাত্র 40 কিলোগ্রাম এক্সপ্লোসিভ নিয়ে হয়তো এই ইসরায়েলের আকাশে গেল, তো তখন ওটাকে ফেলতে গেলে ওই যে ওই প্যাট্রিয়টের যে ওয়ারহেড আছে না, দেখা যাবে যে এর মিনিমাম মূল্য হলো $1,00,000। তো $10,000 একটা ড্রোনকে প্রতিহত করতে দেখা যাচ্ছে যে $1,00,000 একটা ওয়ারহেড প্রয়োজন পড়ছে। তার মানে বিপুল খরচ না, বিপুল খরচ। এবং বর্তমানে এই ইরানের এগেনস্টে এই ড্রোন মোকাবেলা করতে গিয়ে আমেরিকা এবং ইসরায়েল কিন্তু এই জিনিসটা খুব ভালো করে ক্যালকুলেশন করছে যে ইরান যেমন সস্তা ড্রোন তৈরি করে তাদেরকে নাজেহাল করছে, নাস্তানাবুদ করছে। যদিও অবশ্যই এটা শুনছি আমেরিকা নাকি ওই শাহেদ 136 ড্রোনের নাকি ক্লোন তৈরি করে তারাও কিন্তু মারছে। কিন্তু মারলে কি হবে? মনে করেন যে একসঙ্গে 100টা ড্রোন মেরে দিল এবং ওর মধ্যে 4-5টা ব্যালিস্টিক মিসাইল মেরে দিল, তাহলে এই জায়গায় এতগুলো এই ড্রোন এবং মিসাইলের মধ্যে কোনটাকে আসলে টার্গেট করবে? এটা একটা কিন্তু সমস্যা। যাই হোক, এখন অতি সস্তা ড্রোনকে মোকাবেলা করতে গিয়ে যে এয়ার ডিফেন্স সিস্টেমের যে ওয়ারহেডগুলো ব্যবহার করা হয়, অনেক দামি, অত্যন্ত কস্টলি একটা ব্যাপার, তাই না? তো এইটা তো নিশ্চিতভাবেই এখন আমেরিকা এবং ইসরায়েলকে নতুনভাবে চিন্তা করতে বাধ্য করবে। এবং এটা সমাধান কি? সমাধান হচ্ছে একেবারে ক্লিয়ার কাট, লেজার বিম ব্যবহার করা। লেজার বিম ব্যবহার করা। তো লেজার বিমটা কি? লেজার বিমটা হলো আলোক, মানে ইলেকট্রিসিটি থেকে যে আলোক তৈরি করা হবে, ওই আলোকটাকে অত্যন্ত কনসেন্ট্রেট করে মেরে দেওয়া। একেবারে আলো চতুর্দিকে যাতে ছড়িয়ে না পড়ে, ওটাকে কনসেন্ট্রেট করে তারপরে মেরে দেওয়া। এটা কিন্তু সম্ভব ওই যে অতি শক্তিশালী লেন্সের মাধ্যমে কিন্তু আলোকে ওই করা, আলোকে কনসেন্ট্রেট করে মেরে দেওয়া যায়। আমরা বাজারঘাটেও কিন্তু অনেক সময় এই ধরনের লাইট আমরা কিনি। লাইট আমরা কিনি, যে একটা লাইটের ওই যে আলোগুলাকে ওই একটা লেন্সের মধ্য দিয়ে কনসেন্ট্রেট করে একেবারে অতি সূক্ষ্ম আকারে অনেক দূর মারা যায়, তাই না?
তো এটাও কিন্তু লেজার রশ্মির একটা অন্যতম উদাহরণ। তো এখন আমেরিকা এবং ইসরায়েল তো বুঝছে যে সস্তা ড্রোনের এগেনস্টে অনেক মূল্যবান এয়ার ডিফেন্স সিস্টেমের ওয়ারহেড ব্যবহার করে, এটা তো বোকামি, পাগলামি, এতে প্রচুর সম্পদ নষ্ট। অতএব এর এগেনস্টে লেজার বিম ব্যবহার করা অত্যন্ত সহজ, এবং অলরেডি কিন্তু লেজার বিম যেটা কিন্তু তৈরি হয়েও গেছে, ইসরায়েল কিন্তু এগুলো ব্যবহার করছে। কিন্তু মুশকিলটা হচ্ছে এটা একেবারে প্রাথমিক স্তরে আছে, অল্প 2-4টা হয়তো তারা তৈরি করে হয়তো প্রয়োগ করছে, ব্যাপক আকারে কিন্তু এখনও তৈরি করতে পারেনি। তো এই লেজার বিম দিয়ে কী করা যায়? লেজার বিম দিয়ে যে কাজটা করা যায়, যে আকাশে শত শত ড্রোনও যদি আসে তাহলেও ওইগুলাকে খুব দ্রুত লেজার বিম দিয়ে ওখানে ধ্বংস করে ফেলা যায়, ওয়ান আফটার অ্যানাদার এগুলো করা যায়। তো অতএব এই যুদ্ধের পরে আমি নিশ্চিত আমেরিকা এবং ইসরায়েল আরও বেশি করে এই লেজার বিমের শক্তি বাড়ানো, কারণ এখন যে লেজার বিম যেটা মানে আছে ইসরায়েলের কাছে, এইটা আমি শুনছি ওই 5 কিলোমিটারের মতো তার পাল্লা, এর বাইরে কোনো কিছু থাকলে তাকে ধ্বংস করা যায় না। আর এরকম একটা বিম ছুড়িয়ে কোনো একটা যদি মারা হয় ওই ড্রোন, তাহলে মাত্র $4-5 খরচ পড়ে, জাস্ট ইলেকট্রিসিটি খরচ পড়ে, আর কিচ্ছু না। কোথায় $4-5 খরচ হবে আর কোথায় $1,00,000 খরচ করে একটা ওয়ারহেড মারতে হবে, তাই না? তাহলে অবশ্যই এখানে চেঞ্জ আসবে। অলরেডি এই অস্ত্র কিন্তু মার্কেটে চলে আসছে, অর্থাৎ এই সেনাবাহিনীর হাতে চলে আসছে, কিন্তু ব্যাপক আকারে আসে নাই। সুতরাং এই ড্রোনকে নিষ্ক্রিয় করতে গেলে এই লেজার বিম এটা অবশ্যম্ভাবীভাবে আরও উন্নত স্টেজে ফর্মুলেট করে এটা কিন্তু যুদ্ধক্ষেত্রে চলে আসবে। আগামী 5 বছর পরে যদি ইসরায়েল আবার যুদ্ধ করতে চায়, তো দেখবেন যে ওরা আর আয়রন ডোম ব্যবহারই করবে না, সব দেখবেন যে ওদের লেজার ওয়েপন্স সিস্টেম থাকবে। এটা তো গেলে 1 নম্বর। আর 2 নম্বর হলো যে এরা যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার যেটা করে, যে ইলেকট্রনিক পালস ব্যবহার করে, ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ আছে, এই ওয়েভটাকে ব্যবহার করে ওই যে ড্রোন অথবা মিসাইল তার গতিপথকে চেঞ্জ করে দেওয়া, মানে এদিক ওদিক চেঞ্জ করে দেওয়া, যাতে করে ওরা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত না হানে। যদিও এখন আমেরিকা কিন্তু ওই ইলেকট্রনিক ওয়ারফেয়ারে যথেষ্ট উন্নত, এবং যে কারণেই বস্তুত তারা এর আগে যখন ওই যে দল বেঁধে B-52 স্পিরিট নিয়ে যে আক্রমণ করছিল, তখন কিন্তু ইলেকট্রনিক ওয়ারফেয়ার করেই ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেমকে অকেজো করে দিয়েছিল। কিন্তু ওই যে ড্রোনগুলোকে তো অকেজো করা যাচ্ছে না, সমস্যা তো হলো সেখানে। অতএব আমরা ধরে নিতে পারি যে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে যুদ্ধে এই যে প্রচলিত অস্ত্রের ব্যাপক পরিবর্তন ঘটবে। এত মিসাইলের, অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেমের এত মিসাইলের দরকার পড়বে না। এর পরিবর্তে চলে আসবে আপনার ওই লেজার বিম, চলে আসবে ইলেকট্রনিক ওয়ারফেয়ার, এবং একই সঙ্গে আমার কেন জানি মনে হচ্ছে এই যে বর্তমানে যে এই যেটা নাকি ব্যালিস্টিক মিসাইল, যেটা নাকি হাজার হাজার কিলোমিটার দূরে যায়, সরাসরি ওই বায়ুমণ্ডল ভেদ করে মহাকাশে চলে গিয়ে তারপর আবার পড়ে, তাই না? এটা হলো ব্যালিস্টিক মিসাইল। কিন্তু ক্রুইজ মিসাইল, যেটা নাকি মাটি থেকে মাত্র 100-150 ফিট উপর দিয়ে যেগুলো যায়, এই ক্রুইজ মিসাইলের আরও ব্যাপক উন্নতি ঘটবে। এই ক্রুইজ মিসাইলগুলোর আরও ব্যাপক উন্নতি ঘটবে, এবং একই সঙ্গে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে এমন বিমান আবিষ্কৃত, মানে অলরেডি মনে হয় আছে, বাট এটা এমন লেভেলে ব্যবহৃত হবে যে ওই পাইলটবিহীন বিমান যাবে, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে যাবে, গিয়ে ওই করবে, মিসাইল মেরে আসবে অথবা ড্রোন ছুড়িয়ে আসবে, এরকম হবে। তবে অবশ্যম্ভাবীভাবে এই যেটা অলরেডি ইমপ্লিমেন্টেড হচ্ছে, অর্থাৎ লেজার বিম, এই টেকনোলজি চলে আসবে। কারণ সস্তা ড্রোন দিয়ে আপনি আকার সেভ ফেলবেন, তারপরে 30-40 কিলোগ্রাম এক্সপ্লোসিভ থাকবে তার মধ্যে, তো সেটাও তো একেবারে ছোটোখাটো বিস্ফোরণ ঘটে না, তাই না? তো এভাবে তো সমস্যা, এবং অলরেডি ইসরায়েল কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়ে গেছে, এবং তারা ওই যেটাকে বলা হচ্ছে যে যেটাকে বলা হয় আয়রন ডোম না, ওরা নাম দিয়েছে আয়রন বিম, অর্থাৎ লেজার বিমের যে অস্ত্র, কিন্তু ওইগুলো বেশি প্রোডাকশন হয়নি,
যে কারণে এগুলো বেশি ব্যবহার করতে পারছে না। যা কিছু তৈরি করছে কিছু কিছু ব্যবহার করে ওরা এটার কার্যকারিতা কিন্তু এখন পরীক্ষা করছে। তো আমাদের আরও 5 থেকে 10 বছর ওয়েট করতে হবে যে ভবিষ্যতে আসলে এই ইনকামিং মিসাইল অথবা ড্রোন এগুলো কিভাবে, অথবা বিমান, এগুলা আসলেই এই লেজার বিম দিয়ে ধ্বংস করার জন্য পর্যাপ্ত পরিমাণে অস্ত্রপাতি দেখা যায় কি না। আমার ধারণা দেখা যাবে, আমার যেটা মনে হয়। ধন্যবাদ।